মান অভিমান নাটকে আমি রাহাত প্রধান চরিত্রে আছি। আমি অরিজিনালি আমার নাম হচ্ছে শিবলি নওমান। আমি প্রথমেই আমাদের কায়সার ভাইকে দিয়ে শুরু করতে চাই। আর তোমরা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ ওরা আমাকে আমার শ্বশুর বাড়িতে বরণ করার জন্য শালিকারা কি আয়োজন করেছে। আমি আবারও বলছি, শুরুটা করব আমি আমাদের প্রিয় কায়সার ভাইকে দিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, কায়সার ভাই, তিনি যে শুধু আমাদের অনিমা আপুর হাজব্যান্ড তা নন, তিনি এমন একজন মানুষ, সৎ, নিরপেক্ষ এবং আত্মত্যাগী, মানে ভীষণ ভীষণ রকম একজন ভালো মানুষ। সবার সাথে তাল মিলিয়ে আমিও একদম উচ্চ কণ্ঠে বলতে চাই, কায়সার ভাই ইজ নাম্বার ওয়ান ফর মান অভিমান ড্রামা। মানে কায়সার ভাই হলো মানবের ড্রামার জন্য একটা নিদর্শন হয়ে যেতে পারে। মানে এমন চমৎকার অভিনয় তাকে দিয়েছেন এবং তিনিও তার দক্ষ অভিনয় দিয়ে নাটকটি ফুটিয়ে তুলেছেন। আমি রাহাত বলছি, এখানে সবাই ভালো অভিনয় করেছে, তবে কিছু কিছু অভিনয়, যেমন কায়সার ভাই যিনি জীবনের বিনিময়ে আমাদের সুখ চেয়েছেন, তেমনি ফরহাদও। কিন্তু ওই যে কালকে আমার স্ত্রী রানুর মুখে শুনে নিলে যে আমরা খুবই ইনোসেন্ট, সহজ সরল, তবে আমাদের একটা বড় দোষ আছে, সেটা হলো আমরা সহজেই কারো কথা বিশ্বাস করে ফেলি। তা যদি না হবে, তাহলে কায়সার ভাই যিনি আমাকে সারা জীবন বড় ভাইয়ের মতো করে, বাবার মতো করে স্নেহ দিয়ে আগলে রেখেছেন, আমার অনিমা আপু আমার নিজের বোন, তিনি আমাকে এতটা টেক কেয়ার কখনই করেননি। সেই মানুষটাকে কিনা আমি শেষমেশ টাকা চুরির অপরাধে বাড়ি থেকে বের করে দিলাম। আসলে আমি লিলি এবং ওয়াসিমের, লিলির হাজব্যান্ড, ওদের ষড়যন্ত্র বুঝতেই পারিনি। না আমি পেরেছি, না রানু পেরেছে। ওই জন্য এটা আমাদের একটা বড় দোষ আমি বলবো, কারণ যাচাই বাছাই না করে কাউকে আসলে সন্দেহ করা উচিত না। বিশেষ করে কায়সার ভাইদের মতো মানুষদের যখন কোনো খারাপ কিছু কেউ বলে, তখন অন্তত পক্ষে তাদেরকে শাস্তি নির্ধারণ করার আগে, বা সত্যি তারা করেছে এটা বিচার করার আগে 10 বার ভেবে নেওয়া উচিত। তোমরা মান অভিমান দেখলে বুঝতে পারবে আমি রাহাত আর রানু, মানে আমাদেরকে সবাই বলে সহজ সরল ভালো মানুষ। আমি বলবো হ্যাঁ, সহজ সরল ইটস ওকে, কিন্তু ভালো মানুষ আমি বলতে পারবো না। আমি রাহাতের চরিত্র থেকে বলছি, কারণ এই যে ফরহাদ, বিথি, কায়সার ভাই, এরা যে চমৎকারভাবে এবং সুনিপুণ অভিনয়ের মাধ্যমে দেখিয়েছেন যে আমাদের প্রত্যেকের সমস্যার সুষ্ঠু সমাধান দেওয়ার জন্য তারা নিজেদের জীবন পর্যন্ত বাজি রেখে তাদের মানে সর্বস্বটুকু ঢেলে দিয়ে সেই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করেছেন। এই কায়সার ভাইয়ের টাকাটার কথাই ধরি না কেন, যেই টাকার চুরির অপবাদ দিয়ে তাকে আমরা বাড়ি থেকে বের করে দিলাম, সেখানে আমরা ফরহাদ বিথিকে জড়িয়ে নিতেও একটিবারও ভাবলাম না। ফরহাদ তারপর যেটা করলো, ফরহাদ জানে যে কায়সার ভাই এমন কাজও করবেন না, আর ফরহাদ তো নিজে কখনই করবে না, তবুও বন্ধুর সম্মান রক্ষার্থে ফরহাদ বরাবর এগুলোই করে আসছে। বিথিও সম্মান রক্ষার্থে আর চিন্তা করছে যে কর্মচারীদের বেতন দিতে পারবে না, রাহাত সবার কাছে ছোট হয়ে যাবে, সে তার ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে সব টাকা তাকে রাহাতকে বুঝিয়ে দিয়ে আসে। আমি রাহাত তারপরে বুঝতে পারিনি ফরহাদা শুধু আমার বন্ধু নয়, কায়সার ভাই শুধু আমার বোনের স্বামী নয়, ওরা হচ্ছে আমাদের মানে সেই বন্ধু যারা বিপদে একবারও নিজের বিপদ না ভেবে তাদেরকে মিথ্যা অপবাদ দেওয়ার পরেও আমাদের মঙ্গলার্থে কাজ করে থাকেন। আর তারাই বাস্তবেও, সেটা আমরা জানি। আমি রাহাত বলছি, বাস্তবেও ভালো মানুষদের এমনি অনেক বিপাকে পড়তে হয়, কিন্তু আমরা যেন সেটার জন্য বিপথে চলে না যাই। যেমনটা কায়সার ভাই এবং ফরহাদও কখনো বিপথে যায়নি, তারা তাদের পথে থেকে সততার লড়াইটা চালিয়ে গিয়েছে। আমরা সেটাকেই সমর্থন করব বাস্তব লাইফে। আর আমার আর রানুর বিয়ে, রানুকে আমি প্রথম দেখাতে ভালোবেসে ফেলি। রানু সেটা বুঝতে পারে, আরও তো খুব লাজুক ছিল এবং খুবই শান্ত ধীরস্থির একটা মেয়ে, এবং খুব ভালো নরম একটা মেয়ে প্রথম দিকে, যেটা আমরা দেখেছি।
সো ও আমাকে ভালোবেসে ফেলে, কিন্তু আসলে কাউকে বলতে পারে না। এক সময় সালমা আন্টি, যিনি বিথিকে বাঁচাতে গিয়ে নিজের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিতে ছাড়েননি, সেই সালমা আন্টি, হ্যাঁ, আমাদের শ্রদ্ধেয় জামাল মাস্টার, আমার শ্বশুর যিনি, সালমা আন্টি সারাদিন তার কানের কাছে কত যে মানে ওনার কথাতে আমরা সবাই বিরক্ত হতাম, কিন্তু মানুষটা আসলে যে কতটা ভালো ছিলেন একটা সময় আমরা বুঝতে পেরেছি। যাই হোক, তারপরে যখন রানুর আর আমার বিয়ে নিয়ে ফারিয়া, বড় আপা অনিমা, ছোট বোন অন্তরা, যাকে আদর করে সবাই অন্তু বলে ডাকি, সেও আমাদের ফরহাদের প্রেমে ক্রাশ খেয়ে অনেক চেষ্টা করেছিল ফরহাদকে বিয়ে করার জন্য, কিন্তু কখনো সফল হতে পারেনি, কারণ ফরহাদ একমাত্র আমার শ্যালিকা, বড় শ্যালিকা বিথিকেই ভালোবেসেছিল, বিথিও তাই। যে কথা বলছিলাম, এই আমার বড় বোন অনিমা আপা, অন্তু, ওরা মিলে আমার আর রানুর বিয়েটাকে লণ্ডভণ্ড করে দেওয়ার জন্য আমার মায়ের আংটি নিয়ে যে কঠিন নাটকটা সাজিয়েছিলেন, যে রানু সেটাকে লোভে পড়ে বিক্রি করে দিয়েছে, রানু একটা লোভী মেয়ে, এরকম করে মানে সব কিছু এমনভাবে রাহাতকে বোঝানো, মানে আমাকে বোঝানো হয়েছে। আমি একটা সময় কী করলাম জানো তো, রানু সহ পুরো ফ্যামিলিটাকে ভুল বুঝে নিলাম। আর আমাদের ফারিয়া ততদিনে ও ভেবেছিল সত্যি রানু এরকম চাটুকার, রানু সত্যিই মানে লোভে পড়ে আংটিটা বিক্রি করে দিয়েছে। ও তখন তার বিরোধিতা করে, সালমা আন্টিকে যে টাকা দিয়েছিল সে টাকাটা মানে গিয়ে চেয়ে নিয়ে আসে, মানে এই বিয়ে সে হতে দিবে না। আর তখন তার আরেকটু সুযোগ হলো, সে তখন ভাবতে শুরু করলো আমি বুঝি আমার হাতকে পেয়েই গেলাম। আসলে আমাকে কেমন করে মানে ফারিয়া পাবে বলেন তো আপনারা? আমি তো ভালোবাসি আমার প্রাণ প্রিয় স্ত্রী রানুকে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সঞ্জিদা, যার বাস্তব নাম, এখানেও আমার দিকে তাকিয়ে কেমন করে মুচকি হাসছে। আমরা দুজন ভীষণ রকম সুখী দম্পতি হতে পারতাম, ওই যদি আমাদের সরল মনটাতে মানুষ বিষ ঠেলে না দিত। এখানে আমি বলবো আমাদেরই অপরাধটা বেশি। মানুষ বিষ ঢেলে দেয়, মিথ্যে বিষ, সেই বিষটা কেন আমরা গলৎকরণ করি, এটা আমাদের অপরাধ। তবে যখন একসময় আমরা বুঝতে পারি, তখন আমরা মানে যেটা করি, রানু, আমি, কায়সার ভাই, বিথি, ফরহাদ, ওদের কাছে ক্ষমা চাই, তাতে কি? এমন ভালো মানুষগুলোকে বারবারই ফাঁসিয়ে দেয় এটা বলবো না, সত্যি জেনেই তাদেরকে দোষারোপ করি, আর সব সময় তারা নির্দোষ প্রমাণিত হয়। তবু আমি আর রানু সেটা বুঝতে পারি না। আর আমার বোন অনিমা, অন্তু, আমার মায়ের পেটের বোন হলেও অন্তু তাও কিছুটা আমাকে নিয়ে মঙ্গল চিন্তা করে, আমার সম্পত্তি লোভ করলেও। কিন্তু অনিমা আপু আমার সম্পত্তি পাওয়ার জন্য, আমাকে বিভিন্নভাবে দূরে সরিয়ে দেওয়ার জন্য, বা এমনকি আমাকে মেরে ফেলানোর জন্য অনিমা আপু নানান ছল কৌশল করতে থাকেন। আর আমার আর রানুর বিয়ে ভেঙে দেওয়ার জন্য অনিমা আপুর কুচক্রের কোনো শেষ ছিল না। মানে এমনভাবে তিনি নাটকগুলো সাজাতেন যে আমি আর রানু কখনো এক হতে পারছিলাম না। আর সালমা আন্টি, যিনি এখন আমার শাশুড়ি মা, তিনি, তার অভিনয়ের কথা আমাকে বলতেই হবে। এখানে আমরা সবাই নতুন। এই যে আমার স্ত্রী রানুকে দেখছো, আমাকে দেখছো, কায়সার ভাই কাজী রাজু, তিনি নতুন না, তবে তিনি আমার মনে হয়, ঠিক আমি আমার আখি আপুর সাথে একমত হব, যে তিনি মনে হয় জীবনে যত নাটক করেছেন, অনবদ্য অভিনয় করেছেন তিনি মান অভিমানে। আমার মনে হয় তিনি মন থেকেও অনেক বেশি আত্মতৃপ্ততা লাভ করেছেন, যেমন একটা নাটক করার সৌভাগ্য হয়েছে, এবং তিনি তার অনবদ্য অভিনয় সেখানে ফুটিয়ে তুলেছেন। আর সালমা আন্টি, যিনি রোজি সিদ্দিকী, তার অভিনয়ের কথা আসলে আমাদের বলার মতো যোগ্যতা নেই, তিনি তো এমনিতেই অনেক ভালো অভিনেত্রী, তোমরা নাটক দেখলে বুঝতে পারবে। তারপরে যেটা হলো, আমার রানুর যখন বিয়ে হলো, আমাদের সংসার জীবনটা খুব সুখের ছিল, সুখের হতো, সুখের থাকতো, যদি আমরা এই মানুষের কান কথায় বিশ্বাস না করতাম। লিলি, আমার ছোট্ট শালিকা, লিলির স্বামী এক সময়ের নায়ক ওয়াসিম, ওরা দুজনই থাকে ভিলেন, চিনি তো আমরা খলনায়ক। বিথি আমার বাড়িতে এসে ওঠে এবং ছলে বলে কৌশলে আমাকে রানুকে হাত করে নেয়।
তারপর ওরা কীভাবে কায়সার ভাইয়ের জন্য তো কোনো অন্যায় কেউ করতে পারে না, আর এখন কায়সার ভাই আছে সেই পরিবারের প্রতিবাদ করার জন্য, সেই জন্য মিথ্যাভাবে কায়সার ভাইকে আমাদের কাছে খারাপ বানিয়ে দিয়ে কায়সার ভাইকে আমার মাধ্যমে ঘর থেকে বের করে দেওয়া হয়। আর আমার বড় আপা অনিমা আপা এই জীবনে বোধহয় ভালো মানুষ হওয়ার চেষ্টাটুকু করছিলেন। স্বামীকে কখনই তিনি ভালোবাসতেন না, সততাকে ভালোবাসতেন না, কিন্তু তিনি সত্যিকার অর্থে আমি রাহাত তার ছোটো ভাই হয়ে বুঝতে পেরেছি সে আমাকে ভালোবাসতে শুরু করেছে, ভাই হিসেবে আমার যত্ন টেক কেয়ার করতে শুরু করেছে, আমার ভালোটা চাইতে শুরু করেছে। তার অনেক ভালো মনের অধিকারী, অনেক সংগ্রামী মানুষ সত্যের পক্ষে কায়সার ভাইকেও, আমার দুলাভাইকে ভালোবাসতে শুরু করেছিল। সেটাও লিলি তার হাজব্যান্ড ওয়াসিমের দুরূপী সন্ধিতে, সেটা থেকেও কায়সার দূরে সরে গেল। আমাদের কায়সার দুলাভাই অনেক ভালো মানুষই মান অভিমানে, শেষটায় তিনি একবার আত্মহত্যা করতে গিয়েছিলেন যে সারা জীবন এত ভালো কাজ করার চেষ্টা করেছি, নিজের জীবনে কিছুই পাইনি, শুধু ওদের সুখটুকুই কামনা করেছি। রানু আমার বোনের মতো, আর রাহাত হলো আমার ছোট ভাই বলো, সন্তান বলো, তেমনি আমি তাকে দেখেছি। সেই রাহাত রানু আমাকে অনেক অপবাদে জীবনে দিয়েছে, কিন্তু টাকা চুরির অপবাদ দিয়ে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। বলো তো তোমরা বন্ধুরা, আমি রাহাত তাহলে কী করে ভালো মানুষ হই যদি কায়সার দুলাভের মতো ভালো মানুষকে অপবাদ দিয়ে বের করে দিতে পারি? তারপর আবার যেটা হলো, আমাদের অন্তু আপু, অনিমা আপু, অন্তু, ফারিয়া যোগসূত্র করে তারা আবার খারাপ কাজ করতে শুরু করলো। তবে এবার খারাপ কাজগুলো হলো খারাপ কাজে কিন্তু অন্যায়ের বিরুদ্ধে, সত্যের পক্ষে। কিন্তু ভিলেনরা একটু ভিলেনি কায়দাই করে থাকে, তো ওরা সেই চেষ্টাটাই করে যাচ্ছিল। প্রিয় ভাই ও বন্ধুরা, তোমরা যদি মান অভিমান নাটক দেখো, আমি রাহাত বলছি, তোমরা নাটকটার যত ভিতরে যত পর্বে যাবে তত বেশি আকৃষ্ট হবে। হয়তো প্রথম 2-4 পর্ব দেখে বলবে যে হ্যাঁ ভালো, কিন্তু সবাই যতটা ভালো বলছে কই অতটা ভালো। কিন্তু যখন তোমরা যত বেশি গভীরে যাবে তখন দেখতে পারবে সত্য চিরন্তন, মিথ্যা অবধারিত মিথ্যার মৃত্যু। কিন্তু সেগুলো খুব অনেক 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 ধৈর্যের পরে পেতে হয়, আবার অনেক সময় পাওয়াও যায় না। তবুও আমি রাহাত হয়ে বলছি, আমরা যেন সত্যের পথেই থাকি, মিথ্যা থেকে দূরে থাকি, মিথ্যাকে কখনো সাপোর্ট না করি। একটা সময় আমারও রানুর উপর একটু রাগ হলো, খুব রাগ হলো। কেন জানো তো? রানু বিধির মতো মানুষকে, যেই বিধি আমার আর রানুর বিয়ে দেওয়ার জন্য কী না করেছে কায়সারকে সাথে নিয়ে। আরেকটা চরিত্র আছে, আমি এই মুহূর্তে নামটা বলতে পারছি না, কবির ভাইয়ের কথা বোধহয় এর আগে বিধি, রানু বা ফরহাদ বলেনি। আমি বলছি, অনবদ্য অভিনেতা তিনি, শিমুল ইউসুফ তার সঠিক নাম। তিনি এমনিতেও ভালো অভিনয় করেন, তবে মান অভিমানে তিনি প্রশংসা কুড়ানোর মতো অভিনয় করেছেন। সাদামাটা খুব সহজ সরল মানুষ তিনি মানুষকে উপকার করতে পছন্দ করেন, এবং তার বাবাও সেরকম ছিলেন। তিনি তার বাড়িটা রানুদের নামে একটা সময় লিখে দিয়ে থাকেন। এত ভালো মানুষ আর এত সহজ সরল মানুষ যে রানুর সাথে তার বিয়ে ঠিক হয়েছিল। কারণ ওই যে আমরা বলতাম না, সালমা আন্টি, আমার এখনকার শাশুড়ি যিনি, সালমা আন্টি, এখন তিনি জেলে আছেন। সালমা আন্টি যখন যাকে পেতেন, 5টা মেয়ে তো, তখন তার সাথে তার মেয়েদেরকে বিয়ে দিতে চাইতেন। প্রথমে রানুর সাথে চেয়েছিলেন, যখন আমার সাথে বিয়েটা ভেঙে গেল। তারপর যখন রানুর সাথে আমার বিয়ে হয়ে গেল, তখন বিধির সাথে চাইলেন। আর আমাদের বিধি তো এক রক্ষা সেই রকম, তোমরা নাটক দেখলে নিজেরাই বুঝতে পারবে। বিধি ঘটককে পর্যন্ত ঝাড়ু পেটা করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। সেই বিধি, সে রাজি হলো না। পরে মা আমাদের আলোকে, যে এখন বিদেশে পড়াশোনা করছে, আমার শেয়ালিকা, তাকে বিয়ে দেওয়ার জন্য চিন্তাভাবনা করেন। এমনি একের পর এক উনি চিন্তাভাবনা করেন। আর কবির ভাইয়ের আম্মা একটু মানসিকভাবে বিকারগ্রস্ত। উনি বলছিলেন কবিন্দ্র কি কাকে পাপোশ করতে গিয়ে পড়ে গিয়ে কোমর ভেঙে ফেলেছেন। পাপোশ কি জানো তো বন্ধুরা? এই যে আমরা বিয়ে বা ভালোবাসার জন্য যে প্রপোজ করি, তো এখানে দেখিয়েছেন তিনি একটু অশিক্ষিত, তিনি প্রপোজটা জানেন না।
কেয়া বা আলো প্রশ্ন করেছিল যে কবির ভাই কী করে আপনি কোমরে ব্যথা পেয়েছেন? তখন তার মা বলছিল, তোমরা শুনো নাই, আমার পোলায় রানুরে পাপোশ করতে যাইয়া পইরা গিয়া কোমরে ব্যথা পাইছে। ওরা তো অবাক হয়ে ভাবছিল পাপোশ কি, পরক্ষণে জানতে পারলো পাপোশ মানে প্রপোজ। যাই হোক, মানে খুব সব হাসি, আনন্দ, কান্না, বেদনা নিয়ে এই ধারাবাহিক নাটকটি বিদেশি গল্প অবলম্বনে। আর এই নাটকটিতে তোমরা সাধারণ নাটক থেকে ভিন্ন রকম একটা আমেজ পাবে। আমি রাহাত বলছি, কারণ আমি নাটকটি করে ভীষণভাবে আমি নিজের মধ্যে নিজেকে খুঁজে পেয়েছি। আমি রাহাত যতই আমাকে দেখাক যে আমি ভুল করি বা আমি মিথ্যাকে সত্য মনে করি, মানে কেউ মিথ্যা বোঝালে সেটা বিশ্বাস করি, রানু সেটা করে, কিন্তু সে তো লেখকের কারসাজি, তাই না বলো? কিন্তু আমি বলবো এমন একটা নাটকে প্রধান চরিত্রে অভিনয় করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি, কারণ এতটা যোগ্য আমি কিনা আমি জানি না। আর আমার রানু, আমার স্ত্রী, সেও অনবদ্য অভিনয় করেছে। তারপরে আসি, অনেকগুলো চরিত্রই আছে। আর ফরহাদের কাজিন, ফুফাতো বোন, তারও একটা চমৎকার আত্মত্যাগী চরিত্র দেখিয়েছে নাটকটিতে। আর হলো তার মাও ছিলেন ভীষণ কুচক্রী। সবই তোমরা আস্তে আস্তে জানতে পারবে। আমি রাহাত আমাদের কথাই বলি, আমি রানুকে এতটাই ভালোবাসি, রানু যা বলে, যেমনটা বলে তেমনই আমি মেনে নিতে চাই। যখন বিথি আর ফরহাদের বিয়ে হয়, রানু এবং সালমা আন্টি তিনি মিলে যত জোর করছিলেন যে, গতকালকে তোমরা শুনেছিলে যে ফরহাদের মায়ের কুচক্রে সাথে তার ফুপু, যিনি সচিবালয়ে কাজ করেন, একজন সচিব, তার, ফারিয়ার, অনিমা আপুর, অনেকের কুচক্রে পড়ে আমাকে সব কিছু ফরহাদের নামে লিখে দিতে হয়। যদিও ফরহাদ কখনই কোনো দিন কোনোভাবে এমনটা চাননি, বরং ফরহাদ উজাড় করে তার সব কিছু আমাকে দিয়ে দিয়েছেন সব সময়। সবাই সবগুলো জিনিস আমার নামে করে নেন। আর ফরহাদ তারপর আমাকে এতটুকু ভুল বোঝেনি। ওরা কথা দিয়েছিল যে আমরা সত্যের পক্ষে কাজ করব, তোর সব জিনিস তুই ফেরত পাবি। কিন্তু আমার স্ত্রী রানু, আমার শাশুড়ি রোজি আরিফিন, মানে সালমা আন্টি, তাদের দুজনের মাথা নষ্ট কখন সেগুলো আমার নামে ফেরত দিবে। কিন্তু ফরহাদ তো এমনি মনে প্রাণে চান সব কিছু আমার, জিনিসগুলো আমার হয়ে যাক। কিন্তু একটু সময় তো তারা দিবে, তারাও সময় দিচ্ছে না। যারা কুচক্রি করছে তারাও সুযোগগুলো নিচ্ছে। একটা সময় ফরহাদ আমাকে সব কিছু বুঝিয়ে দেয়। আমি জানো তো এমন বন্ধুকে মেরেছি পর্যন্ত, অন্যায়ভাবে ভুল বুঝে, তাও সে একটি বারের জন্য প্রতিবাদ করেনি। আমার মুখের দিকে তাকিয়েছিল। তার ওয়াইফ, মানে আমার বড় শ্যালিকা বিথি, যার বাস্তব নাম ইফফাত আরা তিথি, তিনি তার স্বামীকে নিয়ে বের হয়ে গিয়েছিলেন আমার বাড়ি থেকে। আসলে বাস্তবে এমনটাই কিন্তু হয়, ভালো মানুষগুলো খুবই লাঞ্ছনার শিকার হয়, মিথ্যে অপবাদের শিকার হয়, ভীষণ রকম কষ্টের মানে ভিতর দিয়ে তাদেরকে যেতে হয়। তবু যদি আমরা মানুষ হয়ে থাকি, আল্লাহর বান্দা হয়ে থাকি, আমাদের পেয়ারে নবীর, শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে থাকি, আমরা কি চেষ্টা করব? আল্লাহ পাকের কোরআন অনুযায়ী আমাদের পেয়ারে নবী পৃথিবীর এবং আল্লাহ পাকের শ্রেষ্ঠ নবীর সুন্নাহগুলো অনুসরণ করে বাঁচার চেষ্টা আমরা করব, তাই তো, তাই না বলো? এটা নাটক, বাস্তবের জন্য কথাগুলো আমার। আর নাটকে দুই পক্ষই আছে, এক পক্ষ খুব ভালো, এক পক্ষ ভীষণ রকম খারাপ। আমরা যেন খারাপগুলোকে ওভারটেক করে ভালোগুলো গ্রহণ করতে পারি। আমরা সবার জন্য সবাই এই দোয়া করব, তাহলে আমরা ভালো মানুষ হতে পারবো। তারপর যদি আমরা মুসলিম হয়ে থাকি, নবীর উম্মত হতে পারবো, আল্লাহ পাকের বান্দা হতে পারবো। এই যে আমি শিবলি নোমান মানে নাটকের রাহাত, নাটকটি করতে গিয়ে কত চড়াই উতরাইয়ের মধ্যে গিয়েছি। আমি ঢাকায় থাকতাম, আমি ময়মনসিংহে অফিস কিনে, বাড়ি কিনে এখানে এসে থাকতে শুরু করলাম। আর এখানে আসার সুবাদেই প্রথম দিনেই, মানে ময়মনসিংহ ঢুকতেই বিথি এবং আমার প্রিয় স্ত্রী রানুর সাথে আমাদের পরিচয় ঘটে। আর সেই সূত্র ধরে আমরা এগোতে থাকি। আর সালমা আন্টি তো আছেনই,
আর সালমানটির একজন ননদ আছেন, ঝর্ণার আম্মু। উনি থাকেন বেশিরভাগ একটু ভিলেনি ক্যারেক্টার করতে যান, কখনো কখনো ভালো দেখান, তবে তার একটা হাসি আছে, এ কথাটা আমিও বলবো। নাট্যকার যেখানে হাসিটা সেট করেছেন যেমন করে, মনে হয় যেন একটা বাঁশ ফেটে চৌচির হওয়ার একটা শব্দ আছে না, সেরকম বিরক্তিকর একটা শব্দ। এবং তিনি ফুটিয়ে তুলেছেন একেবারে অনবদ্য, কারণ তিনি অনেক পুরনো এবং অভিজ্ঞ অভিনেত্রী। আমি এই মুহূর্তে তার নামটা এখানে বলতে পারবো না, তোমরা নাটকটা দেখলে বুঝতে পারবে। সব কিছু মিলিয়ে আমরা মান অভিমান, মানে নাটকটার মধ্যে আসলে আমি রাহাত বলবো মান অভিমান নাটকটা, নামটা 100 ভাগ মানে পারফেক্ট হয়েছে এই মেগা সিরিয়ালটির জন্য। সেটা কেন? ওহো, সেটা জানতে হলে যে পুরো নাটকটি দেখতে হবে। তাহলে প্রিয় ভাই ও বোনেরা, অনেক কিছু আছে নাটকে, ছোট্ট এই ভিডিওতে তো এত কথা বলা সম্ভব না। সব কিছু জানতে হলে আমি রাহাত তোমাদেরকে ইনভাইট করছি মেগা সিরিয়াল মান অভিমান দেখার জন্য। সবাই ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আল্লাহ হাফেজ।